আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা মূলত তোমাদের পাঞ্চুয়েশনের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্টের পাঞ্চুয়েশন যে টপিকটা আছে ওই টপিকের বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পাঞ্চুয়েশন রুলস অর্থাৎ জ্যোতি চিহ্নের নিয়ম, যে কখন হচ্ছে যে ফুল স্টপ বসে একটা ইংলিশ বাক্যে, কখন হচ্ছে কোশ্চিন মার্ক বসে, কখন এক্সক্লেমেটরি সূচক চিহ্ন বসে, বা কখন হচ্ছে কোটেশন মার্ক বসে। এই টাইপের বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে পাঞ্চুয়েশন রুলস অর্থাৎ জ্যোতি চিহ্নের নিয়ম। এটার উপর বেস করে আমি টোটাল হচ্ছে আজকে 9টার মতো হচ্ছে রুলস রেখেছি, এবং এই 9টা রুলস নিয়ে মূলত আজকের এই ক্লাসে আমরা কথা বলবো। তো প্রথমে যে বিষয়টা চলে আসে সবার আগে বা সবচেয়ে পরিচিত, সেটা হচ্ছে ফুল স্টপ বা হচ্ছে দাড়ি। তো ফুল স্টপটা কি আসলে সেটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে এটার কিছু ব্যবহার রয়েছে। সে কীরকম ব্যবহার, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ কোনো কথার বিবৃতি এরকম টাইপের শেষে কিন্তু ফুল স্টপ বসে। মানে একটা কথা টোটাল শেষ করে দিলে তো তার শেষে কিন্তু ফুল স্টপ বসবে। তো এটার যদি ব্যবহার আমরা বলি, তো ব্যবহার সাধারণতভাবে ফুল স্টপ কিন্তু বাক্যের শেষে ব্যবহৃত হয়। এটা কিন্তু বাক্যকে শেষ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলাতে আমরা যেমন দাঁড়িয়ে ব্যবহার করি, তেমন সেরকমভাবেই কিন্তু আমরা হচ্ছে যে ফুল স্টপটা ব্যবহার করি ইংরেজি শব্দকে একদম মানে শব্দকে শেষ করার জন্য বা বন্ধ করার জন্য। এটার যদি এক্সাম্পল দেখি, এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। যেমন হচ্ছে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ এটা একটা বিবৃতি। তো এই বিবৃতিমূলক বাক্যের একদম লাস্টে কিন্তু হচ্ছে যে এটা বসে গেছে। তো এটা সাধারণতভাবে এরকম বিবৃতিমূলক বাক্যের শেষেই বসে, বা হচ্ছে একটা বাক্যকে শেষ করতে বসে। তারপর সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, এটা শেষে কিন্তু ফুল স্টপ বসে গেছে। তো 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা কি? সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নটা একটু ভালো করে পরিচিত হও তোমরা। সেটা হচ্ছে ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন করার সময় এটা ব্যবহৃত হয়। এটার ব্যবহার কিসে হয়? সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের শেষে কিন্তু এটা ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্য যদি প্রশ্নবোধক হয়, বা হচ্ছে কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে, তার শেষে সাধারণতভাবে প্রশ্নবোধক চিহ্ন হয়। তো এটা চেনার সহজ উপায় কি? এটা চেনার সহজ উপায় হচ্ছে WH কোশ্চেন। তোমরা দেখবে যে বাক্যের শুরুতে যদি কোনো হচ্ছে WH কোশ্চেন থাকে, অর্থাৎ হোয়াট, হাউ, হোয়ার, হুইচ, তারপর হচ্ছে হোয়াই, এই টাইপের যদি কোনো বাক্য থাকে বা হাউ থাকে, তো এরকম টাইপের যদি কোনো কিছুতে যদি বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই সেই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। অর্থাৎ WH দ্বারা কোনো কিছু যদি শুরু হয়, এখানে যদি এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এখানে একটা জিনিস খেয়াল করো, হোয়াট দ্বারা বাক্য শুরু হয়েছে, তার মানে এখানে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, মানে তোমার নাম কি, এই বিষয়টাই হচ্ছে এখানে কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি হচ্ছে যে এখন কোথায় যাচ্ছ, এই বিষয়টাও কিন্তু হচ্ছে যে প্রশ্নবোধক, হোয়ার ডাব্লু আছে, এই কারণে কিন্তু এখানেও বসবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর যদি কথা বলি, সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। এখন এক্সক্লেমেশন মার্কটা কি বা বিস্ময়সূচক চিহ্ন কি? এটা এরকম একটা চিহ্ন যেটা হচ্ছে ইমোশন বা স্ট্রং ফিলিং বোঝাতে ব্যবহৃত হয়। তো মানুষের ইমোশন অর্থাৎ আবেগ, অনুভূতি, এই টাইপের কোনো কিছু বোঝাতে কিন্তু এটা ব্যবহৃত হয়, এবং এটার ব্যবহার বিস্ময়, আনন্দ, দুঃখ, রাগ ইত্যাদি বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলতে যাই, তাহলে হবে এখানে যেমন হুররা, উই উন দাটাকে ব্যবহার করা হয় হচ্ছে আনন্দ প্রকাশে, এটা আনন্দ প্রকাশে এটাকে ব্যবহার করা হয়। আর উই উন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচটাকে জিতে গেছি। এই কারণে এখানে কিন্তু আনন্দ প্রকাশের কারণে এখানে হুররা বলা হয়েছে, এবং হুররার পরে এই হচ্ছে এক্সক্লেমেটরি সূচক চিহ্ন যেটা আছে এটা কিন্তু বসে গেছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমা। কমাটা কীরকম? এটার ইউজ হচ্ছে বাক্যের মধ্যে সাময়িক বিরতি দিতে, অর্থাৎ এটা হচ্ছে ফুল স্টপের মতোই কাজ করে, কিন্তু ফুল স্টপ পূর্ণ বিরতি দেয় আর কমা হচ্ছে সাময়িক বিরতি দেয়। এবং আইটেম লিস্ট করতে বা বিভিন্ন অংশকে আলাদা করতে হচ্ছে এটা ব্যবহার হয়, এবং ছোট বিরতি বোঝায়। এটার এক্সাম্পল হিসেবে বলা যায় যে আই বোথ অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা অ্যান্ড গ্রেপস, মানে আমি হচ্ছে যে কিনলাম আপেল, তারপর হচ্ছে যে কলা এবং আঙুর। তো এই টাইপের আলাদা আলাদা বিষয়গুলো যখন আমি একবারে বোঝাতে যাব, তখন কিন্তু আমাকে কমা দিতে হবে। অর্থাৎ আপেলের পর অরেঞ্জ, তারপর হচ্ছে ব্যানানাস, তারপর হচ্ছে গ্র্যাপস। তো এই বিষয়গুলো বোঝানোর কারণে কিন্তু আমাদের একটা সাময়িক বিরতির প্রয়োজন হবে। তো এই টাইপের সাময়িক বিরতি বোঝাতে কিন্তু কমা ব্যবহার করা হয়, যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়, এই টাইপের বিষয়। আর এরপর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এটার সাথে আমরা অনেকে হয়তো পরিচিত না, এর আগেরগুলো যেগুলো করাইছি সেগুলোর সাথে অনেকেই হয়তো পরিচিত। অ্যাপোস্ট্রফি হচ্ছে উপরের এক ধরনের কমা, অর্থাৎ কোনো বাক্যের উপরে যে কমাটা বসে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো এটার ইউজ হচ্ছে মালিকানা বোঝাতে বা শর্ট ফর্ম কারো মালিকানা বা হচ্ছে কনস্ট্রাকশন বোঝাতে এটা ব্যবহৃত হয়। যেমন একটা জিনিস খেয়াল করো, যে এক্সাম্পল সেটা হচ্ছে রিনাস বুক ইজ অন দ্য টেবিল, মানে রিনার বই টেবিলের উপরে আছে। তাহলে হচ্ছে যে এখানে কার বই? এটা হচ্ছে রিনার বই, তার মানে এইটার মালিকানা বোঝাচ্ছে যে বইয়ের মালিক হচ্ছে রিনা। তো এই বিষয়টা হচ্ছে কিন্তু এটা যেহেতু মালিকানা বোঝাচ্ছে, এই কারণে কিন্তু রিনার সাথে যখন এসটা যুক্ত আছে, তো তার উপর একটা হচ্ছে কমাটা বসে যাবে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, বা এটা অ্যাপোস্ট্রফির ব্যবহার। তারপর হচ্ছে হি ইজ, মানে তার এই বিষয়টা আছে, তো সেটা বোঝানোর কারণেও কিন্তু হি এর সাথে এই অ্যাপোস্ট্রফিটা বসে যাবে এস আকারে।
তো এরপর যেটা আছে সেটা হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্ক হচ্ছে একটা উদ্ধৃতি ব্যবহার করতে এটা ব্যবহৃত হয়। কোটেশন মার্কটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো কোটেশন মার্ক। তো এটা কোনো কিছুর হচ্ছে উদ্ধৃতি বোঝাতে বা উদ্ধরণ চিহ্ন বোঝাতে কিন্তু এটা ব্যবহৃত হয়। তো এটা কীরকম, যে ইউজ হচ্ছে কারো উক্তি বা সংলাপ লিখতে ব্যবহৃত হয়। যে ধরো কোনো মহান ব্যক্তি কোনো কথা বলেছে, তো তার সেই কথাটাই হচ্ছে কিন্তু এই কোটেশন মার্কের ভিতরে লিখতে হয়, অর্থাৎ কোনো উক্তি বা সংলাপ লিখতে ব্যবহৃত হয়। এটার ব্যবহার হচ্ছে সরাসরি কথা বা উদ্ধৃতি বোঝাতে ব্যবহৃত হয়। এটার এক্সাম্পল বিষয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে যে হি সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে সে বলল যে আমি স্কুলে যাব। মানে এটা কিন্তু আমি স্কুলে যাব না, মানে সেই তার নিজের ক্ষেত্রে বলল যে সে স্কুলে যাবে। তো এটা যেহেতু সে বলেছে, তার মানে এই যে মাঝখানের কথাটা যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে তার উদ্ধৃতি, মানে যার কাছ থেকে আমি কথাটা নিলাম, মানে হচ্ছে হি সেইড। তার মানে যে মাঝখানে বিষয়টা আছে এটাই কিন্তু মূলত উদ্ধৃতি, এবং এটাকেই এই কোটেশন মার্কের আন্ডারে কিন্তু লিখতে হবে, অর্থাৎ উদ্ধৃতি সূচক চিহ্নের আন্ডারে কিন্তু এটা লিখতে হবে, কোটেশন মার্কের আন্ডারে আসবে। তো এরপর 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কোলন। এটার ব্যবহার হচ্ছে ইউজ হয় সাধারণতভাবে উদাহরণ, ব্যাখ্যা, তালিকার আগে ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো আমি একটা ব্যাখ্যা দিব, যেমন হচ্ছে শি নিডস, মানে তার কী কী প্রয়োজন, এখন সে বিষয়ে আমি কথাবার্তা বলবো, তো সেই সময় একটা এই টাইপের কিন্তু সেমিকোলন বসে। তো এটাই হচ্ছে সেমিকোলনের টোটাল, মানে সেমিকোলন না, এটা কোলনের ব্যবহার। আর সেমিকোলন যেটা আছে পরে একটা ফুল স্টপের মতো থাকবে এবং নিচে হচ্ছে একটা কমার মতো থাকবে, এটা হচ্ছে সেমিকোলন। তো সেমিকোলনের সাধারণত ব্যবহার দেখা যায়, এটা হচ্ছে দুইটি স্বতন্ত্র কিন্তু সম্পর্কযুক্ত বাক্যাংশকে আলাদা করতে ব্যবহৃত হয়। ব্যবহার হচ্ছে পূর্ণ বিরতি নয়, তবে কমার চেয়ে বেশি বিরতি বোঝায়। তার মানে ফুল স্টপের পরে কমার থেকে বেশি বিরতি কিন্তু প্রকাশ করে হচ্ছে এই সেমিকোলন। সেমিকোলনের কাজ হচ্ছে কমার থেকে বেশি বিরতি প্রদান করা। তো এটার বিষয়ে যদি একটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য পার্ক, মানে আমি পার্কে গিয়েছিলাম। ইট ওয়াজ ক্লোজড, মানে যখন এটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে এটা হচ্ছে যে একটা হচ্ছে বাক্যের পূর্ণ বিরতি। তার মানে প্রথমে এই যে কথা বললাম, এই কথা এবং পরবর্তী যে হচ্ছে কথা, এই দুইটা কথার মাঝখানে একটা বিরতির প্রয়োজন হয়, এবং সেই বিরতির কারণে কিন্তু এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, যেটা কমার থেকে একটু বেশি হচ্ছে বিরতি প্রদান করবে। তো এরপর যেটা হচ্ছে আছে সেটা হচ্ছে হাইপেন। হাইপেনটা কীরকম, এটার ইউজ হচ্ছে যৌগিক শব্দ তৈরিতে। এটা অনেক সময় দেখবে যে বাক্যের মধ্যে কি থাকে, দুইটি শব্দকে একসাথে জোড়া লাগাতে এটা ব্যবহৃত হয়, যেমন হচ্ছে মাদার ইন ল অথবা 21, এই বিষয়গুলো, অর্থাৎ দুইটা আলাদা শব্দ মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি হয়েছে। তো এই শব্দগুলোর পরস্পর হচ্ছে বন্ধন বোঝানোর জন্য কিন্তু এই টাইপের হাইপেন যেটা আছে এটা কিন্তু ব্যবহৃত হয়। তো এইটাই ছিল তোমাদের টোটাল 9টা। এই 9টা হচ্ছে যে পাঞ্চুয়েশন মার্ক নিয়ে আমরা আলোচনা করলাম, আর এইগুলো হচ্ছে পাঞ্চুয়েশন রুলস ছিল। তোমরা যদি আরেকটু সামারি করতে চাও, তাহলে হচ্ছে ফুল স্টপ প্রথমে পূর্ণ বিরতি বা বিবৃতিমূলক বাক্যের শেষে বসে, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক যেটা আছে প্রশ্নবোধক বাক্যের শেষে বসে, এক্সক্লেমেটরি মার্ক এটা আবেগসূচক বা হচ্ছে অনুভূতি সম্পন্ন কোনো বাক্যের শেষে বসে, কমা এটা বাক্যের মধ্যে সাময়িক বিরতি দেওয়ার জন্য বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এরপর আছে অ্যাপোস্ট্রফি, এটা মালিকানা বোঝাতে কোনো কিছুতে ব্যবহৃত হবে। তারপর কোটেশন মার্ক যেটা আছে এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, অর্থাৎ কোনো কিছুর উক্তি বা সংলাপটা এই উদ্ধরণ চিহ্নের মাঝখানে কিন্তু বসবে। এরপর আছে হচ্ছে কোলন। কোলনটা হচ্ছে একটা উদাহরণ, ব্যাখ্যা বা তালিকার জন্য এটা শুরুতে ব্যবহার করা হয়। এরপর আছে সেমিকোলন, এটা হচ্ছে দুইটি স্বতন্ত্র কিন্তু সম্পর্কযুক্ত বাক্যাংশকে আলাদা যদি করতে চাই, বা এটা কমার থেকে মানে একটু বেশি বিরতি এবং ফুল স্টপের থেকে একটু কম বিরতি প্রদান করে, তো এইসব ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। এবং এরপরে আছে হচ্ছে হাইপেন। হাইপেনটা হচ্ছে যৌগিক শব্দ তৈরিতে ব্যবহার করা হয়। এটার ব্যবহার হচ্ছে দুটি শব্দকে একসাথে জোড়া লাগাতে ব্যবহার করা হয়। তো এই টাইপের বিষয়গুলো ছিল। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ তোমাদের যে রুলসটা ছিল ইংলিশ সেকেন্ড পার্টের জ্যোতিচিহ্নের নিয়ম, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। সামনের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।